আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আবারও চলে আসলাম আমরা আরেকটি ক্লাস নিয়ে। তো গত দুইটা ক্লাসে কিন্তু আমরা সেট এবং ফাংশন এর যত বেসিক আলোচনা ছিল সবগুলো কিন্তু আমরা দুইটা ক্লাসের মাধ্যমে পার্ট 1 এবং পার্ট 2 এর মাধ্যমে সম্পূর্ণ করেছিলাম, তাই না? এবং সেই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। তোমরা ওইখান থেকে যারা যারা দেখো না এখনো দেখে নিবা। ওকে। আসো, আমরা যে বেসিকগুলো আলোচনা করছিলাম, বেসিক আলোচনা করলে তো শুধু শুধু হবে না, তাই না? আমাদের তো সিকিউ সলভ করতে হবে। সিকিউ মানে তো অবশ্যই তোমরা জানো, এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, তাই না? তো সিকিউ প্রশ্ন তোমাদের পড়তে হবে। তো সিকিউ প্রশ্ন যেহেতু পড়তে হবে, সেহেতু আমরা আজকে চলে আসছি এই সিকিউ সলভিং নিয়ে। তো আজকে এখানে একটু কথা আছে, তোমাদের এই যে বোর্ডে, এই বোর্ডে কিন্তু আমি তোমাদের জন্য প্রশ্নগুলো তুলবো না, বুঝছো? আমার সামনে এসে আমার একটা ডিভাইসের মধ্যে আমার প্রশ্নটা রয়েছে, ওইখান থেকে প্রশ্ন দেখে আমি তোমাকে অঙ্ক করাবো। কিন্তু এখানে প্রশ্নটা তুমি পেয়ে যাবে কোথায় জানো? আমি যখন ভিডিও এডিট করবো তখন এখানে তোমাকে দিয়ে দিব যে এই জায়গাটুকুতে কিন্তু তোমার ইয়েটা থাকবে, প্রশ্নটা থাকবে, তুমি এখান থেকে দেখে নিতে পারবা, বুঝছো? ওইখান থেকে প্রশ্ন দেখবা এবং নিচে অঙ্ক করানো হবে, তুমি সেটা অনুযায়ী হবা, বুঝছো? তো আসো আমরা সেই অনুযায়ী ক্লাসটা করব। আমরা খুবই শর্টে, খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করব, যাতে সেট এবং ফাংশনের যত ম্যাথ আছে সবগুলো সম্পূর্ণ করা যায় খুব তাড়াতাড়ি। ওকে, আসো আজকের কথা না বাড়াই, শুরু করে দিই। আচ্ছা দেখো, আমরা প্রথমে ঢাকা বোর্ড 2024 সলভ করব, ঠিক আছে? তোমাদের যাদের যাদের গাইড আছে তারা তো প্রশ্ন বের করে নিবা, আর যাদের নাই অবশ্যই থাকার কথা, থাকা উচিত এখন, কারণ তোমাদের পরীক্ষা চলে আসছে, তাই না? এখন থাকা উচিত। তো আসো, আজকে আমরা ঢাকা বোর্ড 24 দিয়ে শুরু করব, তারপরে আমরা রাজশাহী, যশোর এগুলো সলভ করবো। হ্যাঁ, আসো আমি জাস্ট এখানে লিখে দিতেছি ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 24, এই যে জাস্ট এইটুকু লিখে দিলাম। হ্যাঁ, তোমরা গাইড থেকে বের করে নিতে পারবা। তো আমরা ক নাম্বারটা সলভ করব, কেমন? তো ক নাম্বারটা সলভ করব। দেখো ক নাম্বার প্রশ্নে কি বলছে, যে f of a ইকুয়াল টু যদি a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো যখন f of minus 1 equal to 0। আমি এখানে প্রশ্ন তুলে দেবো, হ্যাঁ, এডিটের সময় প্রশ্ন তুলে দেবো, ওইখান থেকে তোমরা দেখে নিও। আমি এখানে ডিরেক্ট অঙ্কটা করব। দেখো কি দিছে, f of a, ক নাম্বার, f of a, ওই দেখা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, আচ্ছা, f of a ইকুয়াল টু দিছে a কিউব মাইনাস 4a স্কয়ার, 4a স্কয়ার প্লাস 5a প্লাস 5a প্লাস 2b, এইটা দিছে আমাকে। এটা দেওয়ার পর আমাকে বলছে কি, আমাকে বলছে f of minus 1 equal to 0 হলে, f of minus 1 equal to 0 হলে এই b এর মানটা বের করতে বলছে। পারবা না? অবশ্যই পারবা। দেখো এখানে f of 1 টা বের করে ফেলবা, ডট ডট কি বলে এটা, সুতরাং আচ্ছা দেখো f of minus 1, আমাদের f of a equal to এটা দেওয়া আছে, আমাদের কি করতে হবে, f of minus 1 বের করে ফেলতে হবে। তো এখানে সুতরাং দিয়ে দাও, দিয়ে f of a জায়গায় লিখবা f of minus 1, ঠিক আছে? f of minus 1 লিখো। তো f of minus 1, দেখো a এর জায়গায় যখন minus 1 দিছো, তখন তুমি a গুলার জায়গায় তুমি কি দিবা, minus 1 দিয়ে দিবা। তোমাকে কিন্তু আমি বেসিক এগুলো পড়াইছিলাম, বুঝছো? তো দেখো এখান থেকে কি করব, আমরা a এর জায়গায় -1 টা দিয়ে দিব, তারপর কিউব দিয়ে দিব, মানে উপরে কিউব ছিল না, এর উপর কিউব ছিল, সেই কিউবটা আমি দিয়ে দিলাম। পরে দেখো 4 আছে, 4 লিখো, তারপরে a এর মানটা এখানে কত, আবার -1 না, তো a এর মানটা -1 দিলাম, তারপর এখানে স্কয়ার মানে স্কয়ার, এটা দিয়ে দিলাম, বুঝছো? এরপর দেখো প্লাস 5, এর মানটা কত, -1 প্লাস 2b, এটা তো কোনো চেঞ্জ আসবে না, কারণ মানটা আমাদের এটা বের করতে হবে, তাই না? আসলে এখান থেকে কি হবে তাহলে বলো তো, -1ই হবে, কারণ 1 এর উপর কিউব করলে কি হয়, -1ই হয়। এখানে যেহেতু বেজোড় সংখ্যক পাওয়ার আছে, তার জন্য মাইনাসটা মাইনাসে রয়ে গেছে। যদি জোড় সংখ্যক পাওয়ার থাকতো তাহলে আর মাইনাসটা মাইনাস থাকতো না, তখন কি হয়ে যেত, প্লাস হয়ে যেত, তাই না? আচ্ছা আসো এখান থেকে পরে কি করা যায়, দেখো এখানে কিন্তু জোড় সংখ্যক পাওয়ার আছে, মানে স্কয়ার আছে, তাহলে কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে না? তাহলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে এখান থেকে কি, এটা +1 আর এটা 4, 4 একে 4, তার মানে -4 আসবে, তাই না? এই মাইনাসে মাইনাস থেকে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। এরপর দেখো প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 হবে, ওকে, প্লাস 2b হবে। এটুকু বুঝছো? সহজ না? এটুকু বুঝছো আশা করি। দেখো এরপরে দেখো -1 -4 -5 যোগ করলে কত হবে বলো তো, যোগ করলে হবে 10, কত হবে, -10 + 2b হবে, কত হবে, -10 + 2b হবে, বুঝতে পারছো? আচ্ছা আসো
এটা বের করে ফেললাম আমরা। এখান থেকে একটু সাজায় তুমি সুন্দর করে লিখতে পারো 2b - 10, এটা লিখতে পারো না? এটা লিখতে পারো। এরপরে তুমি দেখো, তোমাকে বলছিল যে f of -1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে b এর মানটা কত। দেখো এখন তুমি খুব সহজেই বের করতে পারবা। দেখো লিখতে পারো, শর্ত মতে বা প্রশ্ন মতে তুমি লিখবা, আমি না লিখে, হ্যাঁ তোমরা লিখে নিবা। অবশ্যই খাতা নোট করবা, নোট না করলে থাপ্পড় দিবা, একদম অনলাইন থাপ্পড় দিব, বুঝছো? দেখো এরপরে দেখো কি করা যায়, f of -1 ইকুয়াল টু কি 0, এই শর্তটা তুমি লিখলে এটা তোমাকে প্রশ্ন দিয়ে দিবে, এখানে লেখাই আছে, তাই না? তো দেখো f of -1 ইকুয়াল টু 0, তাহলে f of -1 মানে কত বের করছি আমরা? 2b - 10 বের করছি, তাই না? 2b - 10 বের করছি। ওকে, 2b - 10 বের করছি ইকুয়াল টু কত আছে? 0। এখান থেকে তুমি কি লিখতে পারো দেখো তো, 2b ইকুয়াল টু +10 হয়ে যাবে না? এটা -10 আছে, ওইদিকে যে +10 হয়ে যাবে, এইটুকুই তো, সিম্পল জিনিস। দেখো এরপরে দেখো b ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 2 লিখতে পারো। কেমনে লিখতে পারো? দেখো 2b আছে গুণ অবস্থায়, 2b এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তুমি এখান থেকে কি করতে পারো? 2 তে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে মেইনলি b এর মানটা কত আসবে? b এর মানটা আসবে 5 × 10। তাই b এর মান যদি 5 হয় তাহলে f of -1 ইকুয়াল টু কি হবে? 0 হবে। পারবা না? দেখো এরকম একটা প্রশ্ন কিন্তু যে কোনো একটা বোর্ডে এবার আসবেই, শিওর থাকো, যে কোনো একটা বোর্ডে আসবেই, বুঝছো? ওকে, আসো এরপর একটা প্রশ্ন দেখি আমরা। এরপর একটা প্রশ্ন দেখি, ঢাকা বোর্ডের প্রশ্ন দেখবো আমরা। তো ঢাকা বোর্ডের প্রশ্ন খ নাম্বারটা দেখবো। তো খ নাম্বারটা বলছে যে a প্রাইম ইউনিয়ন b বাদ c নির্ণয় করতে বলছে, বুঝছো? কিন্তু এখানে u এর মানটা তোমাকে দিছে হচ্ছে x is to n, x belongs to n is to x বিজোড় সংখ্যা 3 এর থেকে বড় হবে, 15 থেকে ছোট হবে x এর মান, বুঝছো? আসো আমরা বের করি, u এর মানটাকে বের করতে হবে, যেহেতু আমাদের a প্রাইম আছে। প্রশ্নটা কি বলছে যে a প্রাইম ইউনিয়ন b বাদ c, মানে আমাদের a প্রাইম মানে কি u মাইনাস a না? a প্রাইম মানে কি u মাইনাস a, মানে u এর মানটা লাগবে। কিন্তু ওরা u ইকুয়াল টু এখানে কি দিয়ে দিছে দেখো তো, ওরা u ইকুয়াল টু প্যাচ দিছে, বুঝছো? ওরা u ইকুয়াল টু দিয়ে দিছে হচ্ছে x belongs to n, ঠিক আছে? x বিজোড় সংখ্যা, কি সংখ্যা? x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা, এবং কি দিছে 3x 15, এরকম শর্ত দিয়ে দিছে। তোমাকে বলছে যে u ইকুয়াল টু, u মানে তো সার্বিক সেট, তাই না? u মানে তো সার্বিক সেট, তো সার্বিক সেট ইকুয়াল টু দিয়ে দিছে x belongs to n is to x বিজোড় সংখ্যা। x টা কি বিজোড় সংখ্যা হবে, x এর মানগুলো অবশ্যই কি হবে? বিজোড় সংখ্যা হবে, এবং 3 এর থেকে বড় হবে, 15 থেকে ছোট হবে। তাহলে দেখো তো u এর মান তুমি খুব সহজে বের করতে পারবে না। তাহলে দেখো 1 তো নিতে পারবে না, কারণ 3 থেকে বড় লাগবে, 1 নিতে পারবে না, 1 তো বেজোড় সংখ্যা না, তাই না? দেখো 1 বেজোড় সংখ্যা না, হ্যাঁ 1 বেজোড় সংখ্যা। দেখো 1 3 5 7, তাহলে 3 তো নিতে পারবো না, তারপর কি নিতে পারবো আমরা? 5 নিতে পারবো, 5 7, তারপরে কি আছে? বেজোড় সংখ্যা কি আছে? 5 7 9 আছে, তাই না? 5 7 9, 9 আছে না? ওকে, এরপরে দেখো 5 7 9, তারপরে দেখো 5 7 9 এর পরে কি কি আছে আরো বলো? 5 7 9, এরপরে কিন্তু বেজোড় সংখ্যা 1 1, মানে 11 আছে, তাই না? 11 আছে, তারপরে কি আছে? 13 আছে, এগুলো কিন্তু বেজোড় সংখ্যা। তাহলে y এর মানটা, u এর মানটা পেয়ে গেছি না? 5 7 9 1 1 1 3, পারবো না এটা? তো u এর মানটা পেয়ে গেছি আমরা না, আমাদের যেহেতু অনেক বড় অঙ্ক করতে হবে সেহেতু আমরা এগুলো মুছে দেব, জাস্ট u এর মানটা রাখবো, তোমরা খাতা তুলে নাও। হ্যাঁ, এখানে দেখো, তাহলে আমাদের u এর মানটা পেয়ে গেলাম, u এর মানটা কত পাইলাম? এখানে লিখে ফেলে, যে পাশে লিখে ফেলে, u এর মানটা কত পেয়েছি বলো? u এর মানটা পাইছি হচ্ছে 5 7 9 11 30, এটা পাইছি না u এর মান? এখন দেখো আমাকে আরো কি কি লাগবে দেখো তো, এখানে আমাদের আরো কি কি লাগবে? এখানে a লাগবে এবং b লাগবে না? a এবং b লাগবে না? তো আমাদের a এর মানটা বের করতে হবে, a এর মানটা কি করতে হবে? বের করতে হবে। দেখো এই কলটা এখানে কি দিছে? a এর মানটা কিন্তু বের করতে হবে। দেখো পেজ দিছে, তারা একটু অঙ্কটা কঠিন করছে, এইটা বুঝলে কিন্তু তুমি প্রায় ম্যাক্সিমাম তুমি পেয়ে যাবা, ম্যাক্সিমাম শিখে তুমি পারবা এখান থেকে, খুব সহজ। দেখো এখানে কি বলছে? x belongs to n, x belongs to n is to 7 থেকে বড় হবে, 15 থেকে ছোট হবে। দেখো তো এটা কি তুমি পারবা না? এটা তুমি পারবা না, এখানে কিচ্ছু বলে নাই। n মানে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কাটা 1 2 3 4 5 6 7 8, এগুলো সবই স্বাভাবিক সংখ্যা, তাই না? 7 থেকে বড় 15 থেকে ছোট, তার মানে এই কত কত লেখো, এই কত কত 7 থেকে বড় মানে 8 হবে, 9 10 11 12 13 14, এটাই না? এর মান তো এটাই হবে না? দেখো তো এর মানটা কি এটাই হয় না?
হ্যাঁ, এর মানটা কিন্তু এটাই হয়। দেখো, তার মানে এর মানটা কিন্তু এটা হয়ে গেল। তাহলে দেখো আমাদের প্রশ্নটা কি ছিল, এ প্রাইম, এ প্রাইম বের করতে এ প্রাইম বি বাদ সি, তাহলে আমাদের বি এর মানটা লাগবে এবং সি এর মানটা লাগবে, তাই না? আমরা এ এর মান বের করে ফেলছি, ইউ এর মান বের করে ফেলছি, এখন আমাদের কি এর লাগবে, বি এর মানটা লাগবে এবং কিসের মান লাগবে, সি এর মানটা লাগবে। দেখো বি এর মান এখানে দিয়ে দিছে 5711, কিন্তু বি এর মানটা দিয়ে দিছে, কিন্তু সি এর মান দেয় না, সি এর মানটা বের করে নিতে হবে। তো চলো আমরা এর মান যেহেতু বের করে ফেলছি, তো এর মানটা এখানে পাশে লিখে ফেলাই আমরা। কারা কারা, 8 9 10 11 12 30 40 40, ঠিক আছে, লিখলাম। ওকে, তাহলে এ এর মানটা কমপ্লিট, বি এর মানটা দিয়ে দিছে, বি এর মানটা আমরা পাশে লিখে ফেলবো। তো বি এর মানটা আমরা পাশে লিখে ফেলবো। বি ইকুয়াল টু কত দিছে আমাদেরকে, বি ইকুয়াল টু 571130, 571130 এটা দিয়ে দিছে। এখন আমাদের সি এর মানটা বের করতে হবে। দেখো সি এর মানটা কি দিছে এখানে, x belongs to n, x belongs to n মানে কি, স্বাভাবিক সংখ্যা, x belongs to n মানে কি, স্বাভাবিক সংখ্যা। তো x belongs to n, x হচ্ছে কি হবে, 3 এর গুণিতক 15 থেকে ছোট হবে x এর মানগুলো। মানে বলতেছে তুমি প্রশ্ন দেখবাই, প্রশ্ন দেখবা, আমি প্রশ্ন তুলবো না এখন আর, প্রশ্ন তো পুরো দিয়েই দিছি না, এটা তুমি দেখে নাও। দেখো x belongs to n, x এর এবং 3 এর যে গুণিতক হচ্ছে কি, 3 এর গুণিতক 15 থেকে ছোট, তাহলে c ইকুয়াল টু কি হবে বলো তো, 3 এর গুণিতক মানে কি, 3 এর নামতা, 3 4 12, 3 5 15, 3 6 18, তাই না? 3 কে 3 3 দুগুণে 6, 3 3 9, তার মানে কি 15 থেকে ছোট যেহেতু বলছে, আমরা কি কি লিখতে পারি, দেখো 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, এইটুকুই লিখতে পারি, এর বেশি লিখতে পারবো না। কেন? কারণ 15 থেকে ছোট বলছে। এখন যদি আমরা ইয়ে যাই 3 4 12, 3 5 15 হয়ে যাবে, 15 সমান তো বলে নাই, এখানে শুধু বলছে 15 থেকে ছোট, তাই না? এখানে শুধু কি বলছে, 15 থেকে ছোট, সমান তো বলে নাই। সমান বললে কি করতাম আমরা, এখান থেকে কিন্তু 15 নিতে পারতাম। তাহলে দেখো আমাদের ইউ এর মান, এ এর মান, বি এর মান, সি এর মান বের করে ফেলছে। এখন প্রশ্নের দিকে তাকাও, প্রশ্ন কি বলছে যে এ প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। তাহলে এ প্রাইম মানে জানো কি, পূরক সেট না, ওই যে কালকে যে সেকেন্ড পার্টে দেখাইলাম না। হ্যাঁ, দেখো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এ প্রাইমটা বের করি। এ প্রাইম মানে কত, ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। তাহলে ইউ এর মানটা কত এখানে বসাও, 5 7 9 11 13, এন্ড এ এর মানটা কত, 8 9 10 11 12 30 40। ওকে, আমরা ইউ এ থেকে এ বাদ দিব। দেখো তো কে কে বাদ যায়, আমি কেটে কেটে তোমাকে বুঝাবো, কিন্তু তুমি কাটবা না। দেখো এখানে 7 আছে, এখানে 7 নাই, মিলবে না, 5 ও নাই, 9 আছে, 9 কিন্তু কাটা যাবে, 9 কাটা যাবে, 11 আছে, 11 কাটা যাবে, 13 আছে, 13 কাটা যাবে। তাহলে মেইনলি থাকতেছে কে কে, থাকতেছে কে, 5 এবং 7 থাকতেছে, কি থাকতেছে, 5 এবং 7 থাকতেছে, তাই তো 5 এবং 7 থাকতেছে না? হ্যাঁ, দেখো বি এর মানটা কি থাকতেছে, 5 এবং 7 থাকতেছে, এ বাদ বি, ইউ মাইনাস এ। ওকে, এখানে 5 এবং 7 থাকতেছে, মানে এ প্রাইমের মানটা কত, এ প্রাইমের মানটা লিখে ফেলে এখানে 5 7। ওকে, 5 7 পেয়ে গেলাম। এরপরে দেখো এটুকু মুছে দেব আমি, এখানে এর জন্য কিন্তু সাইড করে লিখতেছি, তোমরা কিন্তু খাতা তুলে ফেলবা, এগুলো কিন্তু আর আমি করো না, খাতাতে একটা নিয়ে তুলে ফেলো। তাহলে এ প্রাইমের মানটা পেয়ে গেলাম। এরপর আছে কি, বি বাদ সি এর মানটা বের করে নেব আমরা একটু, কারণ কি বলছে যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি, তাহলে বি বাদ সিটা যদি বের করে নিই আমাদের জন্য সহজ হয়ে যাবে না, সহজ হয়ে যাবে। দেখো বি বাদ সি ইকুয়াল টু কি, বি মাইনাস সি তুমি লিখতে পারো, তবে লেখার প্রয়োজন নয়, বি বাদ সি তুমি লিখবা। তো বি এর মানটা কত কত দিছে এখানে, 5 7 11 30 বি এর মান, আর বাদ দাও পর সি এর মানটা কত দিছে এখানে, 3 6 9 12 3 6 9 12। বুঝছো, এখান থেকে এটা থেকে এটা মানে তো বিয়োগ, তাই না? এই বাদ মানে তো বিয়োগ। দেখো 12 9 3 এগুলো একটা ম্যাচ করতেছে কি, একটা কিন্তু ম্যাচ করতেছে না, তার মানে কি যা আছে এখানে বি এর মান যা আছে তাই থাকবে, 5 7 11 30। আর এগুলো কেন হইলো না, এগুলো হইলো না কারণ হচ্ছে এগুলো তো আগেই বাদ মানে তো বাদ, এগুলো তো আগেই বাদ, এগুলো তো হবে না। তার মানে কি আমরা বি বাদ সি এর মানটা কত পাইলাম বলো, বি বাদ সি এর মানটা কত পাইছি, বি বাদ সি এর মান কত পাইলাম, 5 7 11 30 পাইলাম না?
দেখো আমাদের সকল ডকুমেন্ট বের করা শেষ। হ্যাঁ, সকল কিছু বের করা শেষ। এখন আমাদের অঙ্ক করার পালা। এখন আমাদের কি করার পালা? অঙ্ক করার পালা। তোমাকে কি এসে মান নির্ণয় করতে বলছিল? দেখো তো, তোমাকে মান নির্ণয় করতে বলছিল যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি, এটাই তো বলছে, এটাই বলছে না? দেখো তুমি সবগুলোর মান কিন্তু একটা একটা করে বের করে ফেলছো, সবগুলোর মান কিন্তু একটা একটা করে বের করে ফেলছো। তাহলে এ প্রাইমের মানটা কত? দেখো এ প্রাইমের মানটা কই? এই যে এ প্রাইম 5 7। কত? 5 7। ওকে, কত সহজভাবে হয়ে গেল। পরে চিহ্নটা দিয়ে দাও। তারপরে এইটার মানটা কত বের করছো? দেখো তো 5 7 11 13 বি বাদ সি বের করে নিছো। দেখছো কত সহজ হয়ে গেল না? দেখো 5 7 11 30। ওকে, দেখো এখান থেকে কি হবে? এটা মানে কি জানো? এটা মানে কাপ, কমন আনকমন সব, তাই না? বা ইউনিয়ন, এটা কি কমন আনকমন সব। দেখো তার মানে এখানে অ্যানসারটা কত আসবে মূলত বলো? 5 7 1 1 30। এটাই অ্যানসার আসবে না? এটাই অ্যানসার আসবে না? হ্যাঁ, বুঝতে পারছো কত সহজ না ম্যাথ? যদি বুঝতে পারো অনেক সহজ ম্যাথ, ঠিক আছে? আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কঠিন লাগবে। যা যা লিখতেছি, যা যা বলতেছি তা তুমি লিখো। দরকার হয় আস্তে আস্তে দেখো, কোনো সমস্যা নাই। একবার না বুঝলে বারবার দেখো, দেখো। হ্যাঁ, এইগুলো ভুল করা যাবে না। ঢাকা বোর্ডে আসছে, বুঝতে পারছো? আচ্ছা আসো এটা কাটা দিই। তাহলে আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে কি বলছে এটা একটু দেখি। তো গ নাম্বার দেখি। হ্যাঁ আসো, গ নাম্বার কি বলছে? গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে যে পি অফ বি নির্ণয় করো। দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। আমি প্রশ্ন এখানে তুলে দিব, ঠিক আছে? দেখো এখানে পি অফ বি নির্ণয় করতে বলছেন আমাকে। পি অফ বি, পি অফ বি, পি অফ বি মানে জানো কি? পি অফ বি মানে হচ্ছে বি এর উপসেট। পি অফ বি মানে কি? বি এর উপসেট গুলো বের করতে বলছে, তাই না? তো দেখো বি এর উপসেট বের করার জন্য আমাদের বি এর মানটা লাগবে। দেখেন বি এর মানটা কত দিছে? দেখো আর কিন্তু দিয়ে দিছে বি এর মান। বি এর মান দেখেন কত দিছে? 5 7 1 1 30। 5 7 1 1 30। লেখা ক্লিয়ার? বুঝা যায় লেখাগুলো? আচ্ছা দেখো এখন এখানে বি এর মানটা দিছে এবং এটা দিছে। এখন তুমি পি অফ বি বের করতে পারবা না বলো তো? পি অফ বি নিয়ম কি ছিল? টু টু দি পাওয়ার n না? টু টু দি পাওয়ার মানে এখানে কয়টা আছে? চারটা, চারটা আছে না? তো চারটা যদি থাকে তাহলে চারটা থাকলে কি করবা? 4 এর উপর স্কয়ার, 4 এর 2 এর উপর 4 দাও। 2 এর উপর 4 দিলে কত আসবে? 16 আসবে না? বলো তো 16 আসবে না? হ্যাঁ 16 আসবে কিন্তু। তাহলে দেখো আমাদের 16টা উপসেট আসবে। তো 16টা উপসেট আমরা বের করব। তো প্রথমে কি করবা? একটা করে নাও এখান থেকে। 5 7 1 1 13 আছে না? এখান থেকে একটা করে নিবা। 5 নিছো। এরপরে দেখো এরপরে নিবা হচ্ছে 7। ওকে নিছো। এরপর নিবা হচ্ছে 11 নিছো। তারপর নিবা 30। এই যে একটা করে নেওয়া শেষ না? হয়ে গেল একটা করে। এখন তুমি দুইটা করে নিবা। 5 7 কি কি লেখা যায়? 5 7 5 11 লেখা যায়। কি লেখা যায়? 5 11 লেখা যায়। এরপরে দেখো 5 13 লেখা যায়। 5 13 লেখা যায়। ওকে, এরপরে দেখো 5 চলে গেল। 7 11 7 11 লেখা যাবে। 7 11 তারপরে 7 13 7 30। ঠিক আছে, এরপর 7 11 13 লেখা যাবে। কি লেখা যাবে? 11 30। ওকে, এরপরে দেখো দুইটা করে নেওয়া শেষ না? এখন তুমি তিনটা করে নিবা। কয়টা করে নিবা? তিনটা। 5 7 11 5 7 11 5 7 13 লিখো। 5 7 30। ওকে, 5 7 11 নিছো, 5 7 13 নিছো। এখন 5 7 11 5 7 11 লিখতে পারছো। 5 7 11 5 7 13। পরে দেখো 5 7 11 লিখতে পারছো না? 5 7 13 লিখতে পারছো। এখন তুমি কি 5 11 13 লিখতে পারবে না? দেখো তো এখানে 5 11 30 5 11 30 লেখা যাবে না? তারপর দেখো তো 7 11 30 লেখা যাবে। 7 11 কোনো সমস্যা? 7 11 30 7 11 30। এরপরে দেখো তো তিনটা করে নেওয়া শেষ না? এখন তুমি কয়টা নিবা? চারটা নিবা। কয়টা নিবা? সবগুলো, মানে চারটা মানে সবগুলো। 5 7 11 30। বুঝছো? নেওয়া শেষ। এখন আরেকটা গোল দিবা, দাগ দিয়ে দিবা। বুঝছো?
কথা ক্লিয়ার? দেখো উপস্থিত কয়টা আছে? 16টা আছে বসে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 16টা আসছে না? 16টা যেহেতু আসছে আমরা এটা মুছে দিই, তুমি তুলে ফেলো। হ্যাঁ, 16টা আসছে। 16টা আসলে এখন আমাকে বলতে হবে যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কি না, এটা বলতে হবে। দেখো এখানে এখানে কি আছে? এখানে b এর উপাদান সংখ্যা কত? এখানে b এর উপাদান সংখ্যা কত? b এর উপাদান সংখ্যা কত? 4 না? 1টা 2টা 3টা 4টা, এবং প্রশ্নে বলছে b এর উপাদান সংখ্যা কি? n, তার মানে এটা ইকুয়াল টু n লিখতে পারি। হ্যাঁ, এটা ইকুয়াল n লিখতে পারি। তাহলে দেখো p অফ b এর উপাদান সংখ্যা কত? p অফ b এর উপাদান সংখ্যা কত? 16 না? 16 ইকুয়াল কি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। 4 মানে কত? n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n, অর্থাৎ কি p অফ b এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ওকে, কথা ক্লিয়ার? বুঝতে পারছো? কোনো সমস্যা হবে এরপর থেকে? হবে না। আচ্ছা, তো তোমাদের বেসিক ক্লিয়ার করার সময় আমি বেসিক যখন পড়াইছিলাম তখন তোমাদেরকে বলি নাই যে ক্রমজোর মানে ভালোবাসা বলছিলাম? তো ক্রমজোর মানে ভালোবাসা কার সাথে? প্রথমটার সাথে প্রথমটার ভালোবাসা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার ভালোবাসা, তাই না? এটা সম্পর্ক ছিল না? তো আসো আমরা এখান থেকে ভালোবাসাটা লিখে ফেলি, আসলে ওদের মধ্যে ভালোবাসা কিভাবে সংগঠিত হয়। ওকে, এরপরে দেখো কি হবে। দেখো তাহলে CX লিখবা ক্রমজোড়ের শর্ত মতে, আমি লিখলাম না, বা ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই লিখবা। হ্যাঁ, দেখো CX মাইনাস DY ইকুয়াল টু CD লেখা যায়? বলো তো, লেখা যায় না? এটা ইকুয়াল টু এটা, তাহলে এটা তুমি 1 নম্বর সমীকরণ দাও। বলো 2 নম্বর সমীকরণ কি দিবা? বলো 2 নম্বর সমীকরণ হবে CD ইকুয়াল টু DX মাইনাস CY, এটা লেখা যায়। এটাকে একটু সিম্পলিফাই করো। দেখো এটাকে একটু সিম্পলিফাই করি, কি করা যায়? দেখো DX মাইনাস CY ইকুয়াল টু CD, এটা লিখতেই পারো কিনা? এটা লিখতে পারো না তুমি? বলো তো, এটা কিন্তু লিখতে তুমি পারো। এরপরে দেখো, এরপরে কি হবে? এরপরে দেখো আমাদের এখন কাজটা কি? এখন x কে বা y কে 1 এবং 2 নম্বর সমীকরণটা আছে, আমরা এটুকু মুছে দিয়ে না আমরা সাইডে সমীকরণগুলো ভালো করে লিখে ফেলি। এখানে সাইডে লিখি, ঠিক আছে? সাইডে লিখে ফেলি, তাহলে জায়গাটা কম লাগবে। কি আছে? CX মাইনাস DY ইকুয়াল টু হচ্ছে CD, 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি পেলাম? DX মাইনাস CY ইকুয়াল টু CD, এটা 2 নম্বর সমীকরণ পেলাম, তাই না? এটাই পেলাম না? আচ্ছা, এখন এটা যেহেতু পেলাম, এখন আমাদেরকে কি করতে হবে? দেখো আমাদেরকে এইখান থেকে এই যে সমীকরণ দুইটা পেলাম, এই সমীকরণ আমাদের ক্রমজোড়ের কথা হচ্ছে কি, আমরা x কে বা y কে যেভাবে হোক না কেন একটাকে সরাইতে হবে। মানে ভালোবাসা তো বুঝুই, দুইজনকে তো মানে একজনকে তো দুজন ভালোবাসা যায় না। তো একজনের ভালোবাসা পেতে হলে তোমাকে কি করতে হবে? একজনকে সরাই ফেলতে হবে। সেম এরকম এখানেও যে x এবং y আছে, x কে যদি ভালোবাসো তাহলে y কে সরাইতে হবে, y কে যদি ভালোবাসো তুমি x কে সরাইতে হবে। এখন তুমি সিদ্ধান্ত নাও কাকে ভালোবাসবা। আমি সিদ্ধান্ত নিলাম আমি y কে ভালোবাসি, x কে ভালোবাসি, আমি x কে রাখবো, y কে আমি ভালোবাসি না, y কে আমি বের করে দেবো। তো দেখো আমরা এখান থেকে y এর মানটা বের করব। সমীকরণ তো লিখছি রে কয়টাতেই, এই নিয়ম এটা আমি এখানে তো জাস্ট তোমাকে বোঝানোর জন্য লিখছি, বুঝছো? তো দেখো এটা কাটলাম। এরপরে দেখো কি করা যায়। এরপরে দেখো কি করা যায়। এরপরে দেখো তো CX মাইনাস DY ইকুয়াল টু CD, DX মাইনাস CY ইকুয়াল টু CD। এখানে CX dy, এখানে যদি c দিয়ে গুণ করা হয়, c স্কয়ার x মাইনাস c dy ইকুয়াল টু c স্কয়ার d হবে। আর এখানে যদি d দিয়ে গুণ করতে পারি, c dx মাইনাস c dy মাইনাস c d স্কয়ার আসে, এটা আসে না? তাহলে দেখো তো এখানে c dy, এখানেও c dy হয়। এখানে যদি আমরা বিয়োগ করে দিই চিহ্ন বদল হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে কিন্তু আমাদের dy এবং cy কিন্তু ভ্যানিশ, বুঝছো? এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। আর ভ্যানিশ হয়ে গেলে তো ভালোবাসা হয়ে গেল, বুঝো না? একটাকে মারতে পারলে কি হয়ে যাবে? আমার ভালোবাসা কনফার্ম। আর মারতে যাবে না, ভালোবাসা করতে চায়, এটা আমার মনে থাকে। আমার তো মারতে যাবা, তোমরা তো ভালো না, তোমরা তো ভালোবাসার জন্য মারামারি করো, এটা করা যাবে না। আচ্ছা দেখো এখন আমরা 1 নঙ্গে কি করব? 1 নঙ্গের সাথে কি করব? c গুণ করব, ও 2 নঙ্গের সাথে কি করব? d গুণ করব, করে কি করব? করে যোগ করে দেব, করে সরি যোগ না, বিয়োগ করে দেব। সরি কি করব? বিয়োগ করে দেব, বিয়োগ করি, বুঝছো?
এক নংয়ের সাথে সি, 2 নংয়ের সাথে ডি গুণ করে বিয়োগ করবা। তো দেখো আমরা এর সাথে গুণ করি, এখানে তো সি গুণ করবো তখন সি স্কয়ার এক্স হয়ে যাবে, দেখা যায়, বোঝা যায়। আচ্ছা, তো সি স্কয়ার এক্স মাইনাস সি ডি ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার ডি হবে না। এরপর 2 নম্বর সমীকরণ ডি গুণ করতে হবে, মানে 2 গুণ ডি না, তো 2 গুণ ডি, তাহলে কি হবে ডি স্কয়ার এক্স মাইনাস এখানে কি সি ডি ওয়াই হয়ে যাবে, এখানে সি ডি স্কয়ার হয়ে যাবে। এখানে থেকে বিয়োগ করে দাও, কি করে দেবা, বিয়োগ করে দেবা, বিয়োগ বিয়োগ। দেখো এখানে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, তাই না, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তো দেখো চিহ্ন যদি চেঞ্জ হয়ে যায় এখান থেকে এটা কাটা যাবে, যাবে কিনা, সহজ না, অনেক সহজ কিন্তু। দেখো এখানে কি হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে সি স্কয়ার এক্স মাইনাস মাইনাসের না ডি স্কয়ার এক্স, মাইনাস ডি স্কয়ার এক্স ইকুয়াল টু সি স্কয়ার ডি, তাই না, মাইনাস এটা মাইনাস সি ডি স্কয়ার, তো মাইনাস সি ডি স্কয়ার। এটুকু বুঝছো, এটুকু বুঝছো তোমরা, হ্যাঁ এটুকু কি বুঝছো। দেখো এটা কিভাবে হলো, সি স্কয়ার এক্স থেকে ডি স্কয়ার এক্স বিয়োগ করলা, এটা তো কাটায় চলে গেল, প্লাসে মাইনাসে মানে প্লাস এবং মাইনাসে কেটে গেল, সি ডি ওয়াই, আর এখানে কি সি স্কয়ার ডি সি ডি স্কয়ার, এটা বিয়োগ হয়ে গেল। পারবা না এটা বুঝছো তোমরা। আচ্ছা তুমি জানি বুঝছো, পারবা না কেন, এটা তো করাইছিলাম তোমাদেরকে প্রশ্নে, মানে বেসিক ক্লিয়ার সময়, তাই না। তো দেখো এখান থেকে আমরা x এর মানটা বের করতে হবে। এখানে দেখো তো দুইটাতে x আছে না, x সি স্কয়ার এক্স ডি স্কয়ার এক্স, তাহলে এখান থেকে তুমি একটু কষ্ট করে দেখো তো, এক্সটা কমন নিয়ে নাও, সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার লেখা যায়। এক্সটা তুমি কমন নিলা, ওর কাছে তোমার কাছে আছে, তুমি আমার কথা বুঝো, তোমার কাছে 10টা কলম আছে, আমি 5টা কলম কমন নিলাম, যে 5টা কলম আমাকে দিয়ে দাও, 5টা কলম কমন নিলাম মানে কি তোমার কাছে 5টা কলম আমি নিয়ে নিলাম। সেম ভাবে এখান থেকে তুমি এক্স কমন নাও, তাহলে এদের কাছে কি হয়ে যাবে, এক্সটা চলে যাবে, তাহলে সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার, ঠিক আছে, সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার আসে ইকুয়াল টু দেখো তো এখানে সি আর এখানে সি, এখানেও সি স্কয়ার আছে এখানেও সি আছে, তাহলে এখানে আমরা সি কমন নিতে পারি না, পারি তো। দেখো এখানে দুইটা আছে এখানে একটা আছে, তাহলে কত কমন নিতে পারবো, একটা কমন নিতে পারবো কিন্তু, সি কমন নাও, তাহলে সি ডি মাইনাস সি, সরি মাইনাস ডি হবে, সি ডি মাইনাস ডি। বুঝতে পারছো কি করলাম এটা। আচ্ছা এখান থেকে দেখো, সরি ভুল হয়েছে একটু, এখান থেকে আমরা সিডি কমন নিতে পারি, কি কমন নিতে পারি, আমি একটু মুছে লিখি, দেখো সিডি কমন নেওয়া যায় এখান থেকে, যদি কমন নেওয়া যায় তাহলে নিবো না কেন, আমরা পরের লাইনে করতে পারতাম, আমি বলছি না পরের লাইনে করবো, শুধু একটা লাইন বাড়ায় তো লাভ নাই, তাই না। দেখো এখানে সিডি কমন নিয়ে যায় কেমনে, দেখো সি এখানে একটা আছে এখানে দুইটা আছে এখানে একটা আছে, মানে তুমি সর্বোচ্চ একটা কমন নিতে পারবা। পরে দেখো এখানে ডি একটা আছে এখানে ডি দুইটা আছে, মানে ডিও তুমি কমন নিতে পারো না, পারো কিনা, ডিটা কমন নিলা, এখানে থাকবে কি সি মাইনাস ডি। বুঝছো, হ্যাঁ বুঝছো এটা কেমনে হইলো। আচ্ছা এরপরে দেখো তোমাকে লাগবে কার মান, এক্স এর মান, এক্সটাকে রাখে ওরে দিয়ে দাও ওই পাশে, এক্সটাকে এদিকে রেখে ওই পাশে অন্যগুলো দিয়ে দাও। তো দেখো এক্সটা এদিকে থাকুক, এইদিকে এটা কি হয়ে যাবে, দেখো সি ডি থাকবে, সি মাইনাস এ, এটুকু তো বুঝছো, এটুকু বুঝছো না, এটুকু বোঝার পরে দেখো সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার, এটা কি ছিল, ওর সাথে গুণ অবস্থায় ছিল না, এদিকে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটা কি ছোট বাচ্চাদের না, এটা তুমি পারো না, এগুলো কি তোমার জন্য ব্যাপার, তুমি কিন্তু সবই পারো। দেখো এরপর তুমি কি করতে পারো, আমি একটু একটা কাজ করি, হ্যাঁ উপরে মুছে দিই, যখন চলে থাকছো না, আচ্ছা উপরে মুছে দেই। তো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো তো কালকে সূত্র পড়াইছিলাম না একটা, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা পড়াইছিলাম না কালকে, হ্যাঁ এটা কিন্তু পড়াইছিলাম, মানে গত ক্লাসে পড়াইছিলাম। দেখো এখানে একটু খেয়াল করে তুমি দেখবা, এখানে তুমি খেয়াল করে দেখো যে সরি এখানে খেয়াল করে দেখো যে সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার, এই সি টাকে তুমি এ ভাবো আর ডি টাকে তুমি বি ভাবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বেড়ে গেছে না, পড়ছে না, হ্যাঁ পড়ে গেছে। দেখো এখান থেকে তুমি কি করতে পারো, দেখো এখানে x ইকুয়াল টু কি লিখতে পারো, এখানে সি মাইনাস এ না তো এটা সি মাইনাস ডি, যে দেখো ভুল হয়ে গেছে, সি মাইনাস ডি, হ্যাঁ সি মাইনাস ডি, তাহলে সি মাইনাস ডি রাখো, ওকে উপরে যা আছে তাই থাকুক, ওটা ধরবো না আমরা, বুঝছো। তো এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেছে না, হ্যাঁ
স্কয়ার মানে সূত্র পড়ে গেছে না, তুমি পারো না এটা? পারো। দেখো সি প্লাস ডি গুণ সি মাইনাস ডি না, দেখো সি মাইনাস ডি আর সি মাইনাস ডি কাটা যায় উপর থেকে নিচে থেকে, কাটা যায় কিনা? তার মানে x ইকুয়াল টু মেনলি কি আসলো, সিডি ডিভাইডেড বাই সি প্লাস ডি। এটাই আসছে না? এটাই আসছে না? পারবা না? সহজ না? আচ্ছা ওকে। দেখো এই পাশে আমি একটু কষ্ট করে, আশা আমি কষ্ট করে না তো তোমরা কষ্ট করে কি করবা জানো, এখানে x এর মানটা তুলে নিও। দেখো x এর মানটা কি আসলো, সিডি সি প্লাস ডি। x এর মানটা পেয়ে গেলাম, কারণ x এর মানটা পেয়ে গেছি, আমাদের মান বের করতে হবে কার কার, x এবং y এর মান বের করতে হবে। x এর মান পাইছি আমরা, y এর মান কি পাইছি এখনো? y এর মানটা পাই নাই। দেখো y এর মানটা বের করব, তো y এর মানটা তুমি কিভাবে বের করবা দেখো তো। এখন তুমি খুঁজবা কে বেশি সরল, মানে কে বেশি যে অনেকে আছে না মেয়ে মানুষ, যে ভালোবাসা যেহেতু এখানে আসছে একটু বলাই যায় তাই না? তো মেয়েদের যখন তুমি ভালোবাসো তো তুমি তখন কেমন মেয়ে খুঁজো? সরল সহজ একটা মেয়ে খুঁজো না? তুমি কি জটিল মেয়ে খুঁজবা যে তোমাকে দিন বেলা ঝাড়া দিবে? তাকে কি তুমি খুঁজবা না তো, তাই না? তুমি কাকে খুঁজবা? সরল একটা মেয়েকে খুঁজবা। তো সরল একটা মেয়েকে তুমি খুঁজো, মানে এরা ধরো তুমি এক আছে একটা মেয়ে, দুই হাজার একটা মেয়ে, এখানে সরলটাকে দেখো, সরল একটা নয়, দুইটাই জটিল, বুঝছো? দুইটাই জটিল। এখন কি করতে হবে, এখন দুইটা যেহেতু জটিল তোমাকে একটাকে তো ভালোবাসতেই হবে, কিছু তো করার নাই, করতে হবে না? রিয়েল লাইফে না করলে অঙ্ক তো তোমাকে করতে হবে। তো দেখো যেইটাই জটিল হোক আমাদের একটা করে ফেলতে হবে। দেখো এখানে আমরা এক নাম্বারকে ভালোবাসি ধরো, তাহলে এক নং সমীকরণে তোমার যেখানে মন চায়, তোমার যদি এটা ভালোবাসতে মন চায় এটাকে তুমি ভালোবাসো, সমস্যা নেই, একই মান আসবে। দেখো এক নঙে কি করব আমরা, এক নঙে x এর মান বসাই দিব, x এর মান বসাই, বুঝছো? এক নঙে x এর মান বসাই, বসাও। দেখো c এর মানটা রাখা দাও, c এখানে ডট দাও, x ইকুয়াল টু কি জানি, cd ডিভাইডেড বাই c প্লাস d না, তো cd ডিভাইডেড বাই c প্লাস d লিখো x এর জায়গায়, বুঝছো? x এর জায়গায় এটা লিখলা, dy থাকবো dy এর মতো, আর এখানে c তে থাকবো cd এর মতো, ওদের মধ্যে কোনো কথা নাই। এরপর দ্বিতীয় লাইনটা কি, দেখো c উপর সাথে গুণ হয় না, তাহলে c এর সাথে গুণ হয়ে c স্কয়ার d ডিভাইডেড বাই c প্লাস d আসবে, মাইনাস dy আসবে ইকুয়াল টু cd আসবে না। এটা কি তুমি পারো না? এটা তোমার জন্য ব্যাপার, বলো তো, এটা কি তোমার জন্য ব্যাপার? এটা চলে আসলো না আমাদের, c স্কয়ার d ডিভাইডেড বাই c প্লাস d মাইনাস dy, এটা তো চলে আসছে, আর তো মুছে দিলাম। আচ্ছা এটুকু থেকে মানটা বের করতে হবে কার, y এর মানটা বের করতে হবে না, তুমি y টাকে রাখো আর গুলো সবগুলো বাইরে পাঠিয়ে দাও। দেখো মাইনাস dy থাকবে এখানে, dy ইকুয়াল টু কি cd, এটা প্লাস ছিল, এটা থেকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, c স্কয়ার d ডিভাইডেড বাই c প্লাস d। এটা আসবে না? এটাই আসবে তো। এখন তুমি কি করবা, মাইনাস dy থাকো এখানে, মাইনাস dy তুমি রাখো, এটা কোনো চেঞ্জ করার দরকার নাই, বুঝছো? এখান থেকে তুমি কি করতে পারো, দেখো c প্লাস d কমন নিতে পারো, সরি লসাগু করতে পারো। তাহলে c প্লাস d যদি লসাগু করো তাহলে কি হবে, এখানে c এর সাথে এটা গুণ হয়ে যাবে না। দেখো c প্লাস d ইনটু cd, তাই না? c প্লাস d ইনটু cd না, মাইনাস c স্কয়ার d, এটাই তো আসে, এটাই আসে না? এটাই তো আসে। ওকে এরপর দেখো এই মুছে দিলাম এটুকু। আচ্ছা ওকে, এখানে তুমি দেখো কি করতে পারো, মাইনাস dy রাখো এখানে, এখানে দেখো c স্কয়ার d d cd স্কয়ার c d স্কয়ার c স্কয়ার d স্কয়ার ডিভাইডেড বাই c প্লাস d, বুঝছো? এটাকে তুমি বুঝছো? একদম সহজ তাই না? দেখো c স্কয়ার d, আচ্ছা c স্কয়ার d এই c স্কয়ার d কাটা যায় না, কাটা যায় কিনা, c স্কয়ার d এবং c স্কয়ার d কাটা যায়, হ্যাঁ। তাহলে দেখো তো এখানে কি আসে, তাহলে মাইনাস dy ইকুয়াল টু কি আসে, c d স্কয়ার ডিভাইডেড বাই c প্লাস d আসে না? এটাই তো আসে। তাহলে মাইনাস dy ইকুয়াল টু এটা আসে, আমাদের y এর মানটা বের করতে হবে, মাইনাস d এর মান রাখি। দেখো এখান থেকে y টা রাখো আর মাইনাস d টা ওই দিকে পাশে রাখো, কোন অবস্থায় আছে ওইদিকে যায় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে, c প্লাস d ইনটু মাইনাস কত আসবে, মাইনাস d আসবে, এটাই আসবে না? এটাই তো আসবে। তাহলে এইটাকে সিম্পলিফিকেশন করলে কি হয়, দেখো এটাকে তুমি একটু সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে কি হবে বলো তো, বলো তুমি পারবা? তাহলে y ইকুয়াল টু কি লিখতে পারো, এই যে মাইনাসটার সামনে তুমি দিয়ে দাও,
তুমি সামনে দিয়ে দাও, এবং এই উপর একটা ডি ছিল, নিচে একটা ডি ছিল, মানে ভাগ থাকলে বিয়োগ হয়, পাওয়ারের পরে ভাগ থাকলে বিয়োগ হয়, তোমার ডি থেকে একটা ডি কেটে যাবে, থাকবে কয়টা ডি, আর একটা ডি থাকবে, মানে সিডি, মাইনাস সিডি ডিভাইডেড বাই, এখানে কেটে গেল, কিছু তো নাই, থাকবে সি প্লাস ডি। দেখো এটা ওয়াই এর মান, তাহলে এক্স এবং ওয়াই এর মানটা তুমি পেয়ে গেছো না, এক্স এবং ওয়াই এর মানটা পেয়ে গেছো না, এভাবে কিন্তু তুমি এক্স এবং ওয়াই এর মানটা বের করবা। এখন বলবা যে ভাইয়া তুমি এত বড় অঙ্ক কেন করাইলা, এটা কি আসে? এটা তো আসছে, এটা যশোর বোর্ড 2023 3বার আসছে, বুঝছো, মানে 4 মার্কের প্রশ্ন আসছিল, এটা কিন্তু সহজ, হ্যাঁ একটু একটু বুঝতে হয়, তবে এটা যদি তুমি পারো তাহলে তুমি সকল অঙ্ক পারবা, তার জন্য তোমাকে এটা আমি করাইছি। সেট শেষ, সেট থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসে না, ওই যে কিছু তালিকা পদ্ধতির নিয়ম আছে সেগুলো তুমি পারবা, সেগুলো তুমি নিজে নিজে দেখে নিও, হ্যাঁ ওগুলো তুমি নিজে নিজে দেখে নিও। আমরা এটা তো দেখো আমরা কিন্তু এখন কুমিল্লা বুঝ 2024 দেখবো ফাংশন থেকে, হ্যাঁ তো ফাংশনের ক নাম্বার তোমাকে বলছে যে a ইকুয়াল টু -3 -2 -1 0 +1, এটা তোমাকে দিয়ে দিছে এবং তোমাকে বলছে একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তুমি কিভাবে করবা? সমস্যা নাই, প্রশ্ন তুমি দেখতে পাবে, এখানে প্রশ্ন থাকবে, এটা ইকুয়াল টু কোনটা দিয়ে দিছে, বলছে সেট গঠন পদ্ধতিতে। খেয়াল করে দেখো তো এগুলো কি পূর্ণ সংখ্যার সেট না? পূর্ণ সংখ্যা জানো কি ছিল? জেড, জেড ইকুয়াল টু 0 +-1 +-2 +-3 ডট ডট ডট, এরকম না? এটা জেড না? তাহলে দেখো জেড মানে কি, এটা হচ্ছে তার পূর্ণ সংখ্যার সেট। এটা কি সেট? এটা পূর্ণ সংখ্যার সেট। কিন্তু এখানে দেখো তো -3 এর থেকে বড়, -3 এর থেকে বড়, বড় না -3 এর থেকে ছোট, -3 -2 -1 এগুলো কিন্তু ছোট, -3 এর থেকে ওয়েট -3 -2, হ্যাঁ বড়, -3 থেকে বড়, হ্যাঁ -3 থেকে বড় এবং সমান, বড় এবং -3 এর সমান না, এবং 1 এর থেকে ছোট ও সমান, এটা তুমি লিখতে পারো না। তার মানে এই ইকুয়াল টু কি হবে তোমাকে বলো তো, x x belongs to z, এবং এখানে কি হবে বলো তো, -3 এর থেকে বড় এবং সমান, x এর মান কি হবে 1 থেকে সমান, এটা আসবে না, এটাই তো আসবে, -3 থেকে বড় এবং সমান, 1 থেকে বড় ছোট এবং সমান, এটাই আসবে না, এটাই আসবে। আচ্ছা আশা করি বুঝতে পারছো, হাতে তুলে নিও, হ্যাঁ আসো প্রশ্নগুলো উপরে দেওয়া থাকবে, তোমরা দেখতে পাবা, সমস্যা নেই। দেখো কাটলাম তাহলে এটা, দেখো খ নাম্বারটা আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো, অলরেডি অনেক সময় পার হয়ে গেছে, তোমরা এত বড় ভিডিও দেখতে চাও না, ভয় মানে অনেক বেশি পড়া বলে মনে করো। দেখো খ নাম্বারে বলছে আর একটা দিয়ে দিছে, আরটা লিখে নিয়ে, খ নাম্বারটা কি বলছে তোমাকে, খ নাম্বার তোমাকে কি বলছে, তো দেখো এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের খ নাম্বার প্রশ্নটা আমি এখানে লিখে দিব বা ওইখানে সাইডে আমি দিব, হ্যাঁ তোমরা এখান থেকে লিখে নিতে পারবা, সমস্যা হবে না। এখন হচ্ছে কথা হচ্ছে আমরা খ নাম্বারটা নিয়ে আলোচনা করবো যে কুমিল্লা বোর্ড 24 এর খ নাম্বারটা কি আছে, ক নাম্বার তো করলামই না। তো আসো, তো আর ইকুয়াল টু দিছে x belongs to a, y belongs to a এবং x - 2 + 2 = 0, দুইটা ইয়া দিছে, ডেফিনিশন দিছে, একটা শর্ত দিছে, তাই না? এখান থেকে x - y + 2 টা কিন্তু ভাঙবো, এখান থেকে লিখবা আর শর্ত, মানে আর থেকে আর বর্ণিত শর্ত হতে পারে, আর এ বর্ণিত শর্ত হতে পারে, এটা লিখে নিবা। এখানে লিখে নেওয়ার পরে তুমি লিখবা x মাইনাস, একটু বড় লিখি না, x - y + 2 = 0, তোমাকে y টা রাখতে হবে, তাহলে -y টা রাখো এদিকে, রাখার পরে এদিকে x টা পাঠায় দাও, তাহলে x - 2 আসবে। তাহলে দেখো এদিকে -y থাকুক, এদিক থেকে মাইনাসটা কমন না, তাহলে x + 2 হবে, তাহলে এদিকে মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে থাকবে কি y = x + 2। তাহলে দেখো তো আমরা এটা ইকুয়াল টু কি, এটা লিখতে পারি না, এটা ইকুয়াল টু লিখতে পারি না যে y = x + 2, তোমাকে এরকম দিয়ে দিবে, তোমাকে এরকম বানায় নিতে হবে, বুঝছো, এরকম দিয়ে দিবে, তোমাকে এরকম বানায় নিতে হবে, ওকে। আচ্ছা আসো এরপরে টুকু করি, এটুকু বুঝছো, এটুকু বুঝলাম, এটুকু তুলে নিও খাতা, হ্যাঁ খাতা তুলে নিও পোস্ট করে। দেখো এখন x belongs to a, কেন নিতেছে বলো তো, এটা তো লিখলাম না, a ইকুয়াল টু কত দিছে এখানে বলো তো, a ইকুয়াল টু দিয়ে দিছে হচ্ছে -3 -2 -3 -2 -1 0 1, এটা দিয়ে দিছে, বুঝছো, এটা দিয়ে দিছে, a দিয়ে দিছে যেহেতু দিয়ে দিছে, আর এগুলো হচ্ছে x যেহেতু বিবেচনা করা হয়, মানে এগুলো হচ্ছে x, সেহেতু আমরা x নিয়ে করব, আর এখানে তো y বের করতে হবে না, তার জন্য আমরা x নিয়ে করব, যদি এখানে x নিয়ে করতাম তাহলে এখানে y ধরতাম, বুঝছো। তো আসো এখানে x belongs to a এর জন্য কি করবা, y = x + 2 এর মান নির্ণয় করি, এটা তোমাদের গাইডে সুন্দর করে লেখা আছে,
তোমরা ওইখান থেকে দেখে নিবা, নির্ণয় করি। ঠিক আছে, এটুকু লেখা শেষ। এখান থেকে তুমি একটা গড় আঁকাবা। গড় কিভাবে আঁকাবা দেখো, এরকম একটা গড় আঁকাইছো, আঁকানোর উপরে দেখো এখানে কয়টা উপাদান আছে, 2টা 3টা 4টা 5টা আছে। তুমি এখানে তুমি 5টা না 6টা বানাবা, 1টা 2টা 3টা 4টা, এই 6টা, আরেকটা বানাবা, মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দাও। এটা হচ্ছে এক্স এর গড়, এটা হচ্ছে ওয়াই এর গড়। এই যে 6টা ছিল, 6টা না তো 5টা ছিল, এই 5টা লিখলাম। দেখো কি কি আছে, -3 -2 -1 0 1। আচ্ছা, এটা ছিল তাই না? দেখো -3 -2 -1 0 1, এটাই না? এটা দেখো, এখন শর্তটা দেখো, খেয়াল করো, y = কি x + 2, মানে x এর সাথে যদি আমরা আরো 2 যোগ করি তাহলে y টা পাবো। তাহলে x যদি -3 হয়, x যদি -3 হয় +2 থাকে কত, -1। তাহলে এখানে আসবে কত, -1। ওকে, এখানে কত আসবে, -1 আসবে। আবার সেম ভাবে এখানে -2 ধরো, এখানে -2 +2, এটা কি কাটা যাবে না, 0 থাকবে। তাহলে এটা কি 0। এরপরে আবার সেম ভাবে x এর মানটা কত ধরবা, মাইনাস ধরবা, +2 ধরো, তাহলে এখানে থাকবে 1, তাহলে থাকবে 1। তাহলে 0 + 2 মানে 2, 1 + 2 মানে 3। বুঝছো? এটুকু ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলে এই পর্যন্ত ক্লিয়ার, এইটুকু মুছলাম, এখন এইটুকু মুছে দিই। হ্যাঁ, তোমাকে বলছিল কি যে আর একটা শর্ত, এবং এটা দিয়ে দিছে, এবং এ দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পর তোমাকে বললো যে, এটা দিয়ে দেওয়ার পর তোমাকে বললো কি যে এখান থেকে ডোমেন রেঞ্জ বের করো। তো ডোমেন রেঞ্জ বের করার জন্য আমাদের আর লাগবে না, আর তো লাগবে তাই না? ডোমেন রেঞ্জ বের করার জন্য কি লাগবে, আর লাগবে। এটা আবার লিখে রাখি, এটা লাগবে 0 এটা। তো দেখো এর মানটা লিখে রাখলাম। তো এই সব পর্যন্ত বুঝছো তাই না? এই সব পর্যন্ত বোঝার পরে তোমার এখন কি কাজ দেখো, এখানে +3, দেখো +3 আছে আর +2 আছে, +3 আর +2 কি এখানে আছে? হ্যাঁ, দেখো এর মধ্যে কি +3 আর +2 আছে? এর মধ্যে কিন্তু +3 এবং +2 নাই। তো লিখবা যেহেতু 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 2 3 not belongs to R, হ্যাঁ, 2 3 not belongs to A, not belongs to A মানে কি এর মধ্যে নাই। আর যদি belongs to বলতাম তাহলে এর মধ্যে আছে এটা বলতাম তাই না? not belongs to A, সেহেতু কি এই দেখো 2 যেহেতু নাই, 2 ও থাকবে না, ওর সাথে 0 থাকবে না। 3 যেহেতু নাই, 3 এর সাথে 1 ও থাকবে না। তাহলে কি হবে বলো তো? তাহলে 2 0 আর হচ্ছে 3 1 not belongs to R হবে। যেহেতু 2 3, এই যে 2 এবং 3 not belongs to A মানে এর মধ্যে নাই, যেহেতু 2 এবং 3 এর মধ্যে নাই, সেহেতু এই 2 এর পুরা ঘর 3 এর পুরা ঘর মানে 2 0 3 1 2 0 3 1 not belongs to মানে আর এর মধ্যে থাকবে না। তাহলে আর এর মানটা কত আসবে বলো তো? আর এর মানটা কত আসবে বলো? আর এর মানটা কি 3 1 -3 -1, এটা আসবে একটা। এটা কি আসবে -2 0, এটা আসবে একটা। এটা কি আসবে -1 -1 +1, এটাই তো আর এর মানটা আসবে। বুঝছো এটুকু কি বুঝছো? আসো, এটুকু বুঝলে আর এর মান যদি বের করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ডোমেন রেঞ্জ বের করার ব্যাপার না। দেখো ডোমেনটা কি হবে, ডোমেনকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। বেসিকে কিন্তু আমরা পড়ছিলাম। দেখো এস ইকুয়াল টু কি হবে, ডোমেন মানে কি পড়ছিলাম যেন, প্রথম উপাদানগুলো, প্রথম কারেক্ট আছে -3 -2 -1, তাহলে -3 -2 -1 এগুলো হচ্ছে ডোমেন। আর রেঞ্জ বের করতে বলছে, রেঞ্জ হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয় দ্বিতীয় উপাদান কারা, -1 0 +1 -1 0 +1, এই যে এটা ডোমেন, এটা রেঞ্জ, এটা অ্যানসার। পারবো না? সহজ জিনিস তাই না? অবশ্যই পারবো। আমরা এটা তাড়াতাড়ি শেষ করবো, ঠিক আছে? তোমরা খাতা তুলে নিও। ওকে, তারপরে আসো আমরা এই কুমিল্লা বোর্ডেরই গ নাম্বারটা দেখবো, ঠিক আছে? এই কুমিল্লা বোর্ডেরই গ নাম্বারটা দেখবো, অনেক ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? কুমিল্লা বোর্ডের গ নাম্বারটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখা লাগবে, ভালো করে পড়বা, যে কোনো একটা বোর্ডে চলে আসবে। দেখো গ নাম্বারটা তোমাকে এটা দেওয়ার পর তোমাকে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে f of x square equal to f of x inverse 2, এটা প্রমাণ করতে বলছে। f of x square equal to f of x inverse 2, এটা প্রমাণ করতে বলছে। তুমি এটা পারবা না? অবশ্যই পারবা, কেন পারবা না? দেখো আমি তোমাকে বুঝাই দিতেছি, তুমি শুধু করে ফেলো। দেখো এখানে f of
লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আছে না, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তাই না? এখানে লেফট হ্যান্ড সাইডটা কি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এফ অফ এক্স স্কয়ার আছে না, এফ অফ এক্স স্কয়ার আছে না। এখন কি হবে, এখানে যখন এক্স ছিল তখন এখানে এক্স ছিল, আর এখন যখন এক্স স্কয়ার আছে এক্স এর জায়গায় কি হয়ে যাবে, এক্স স্কয়ার হয়ে যাবে। তাহলে দেখো 1 প্লাস এক্স এর জায়গায় কি হবে, এক্স স্কয়ার, তারপর একটা কি আছিল, কিউব আছিল। ওকে, হয়ে গেল, এই কিউব দিয়ে দিলাম প্লাস, আবার এক্স এর জায়গায় কি দেব, এক্স স্কয়ার, উপর দিয়ে দেব 6, তাই তো? এই নিচে কি আছে, এক্স স্কয়ার, মানে এক্স স্কয়ার তার উপর স্কয়ার। বুঝছো কিভাবে করলাম? দেখো 1 প্লাস এক্স 3 দুগুণে 6 প্লাস 6 দুগুণে 12, এটাই আসবে না, এটাই আসবে না বলো তো? হ্যাঁ এটাই আসবে। দেখো নিচে আসবে কি, x টু দি পাওয়ার 4, এটাই তো আসে, এটাই আসে না? এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এটা কিসের মান, লেফট হ্যান্ড সাইডের মান। আমি লিখে দিই এখানে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত পেলাম, 1 প্লাস x টু দি পাওয়ার 4, 6 প্লাস x টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, এটা পেলাম। এখন দেখবো রাইট হ্যান্ড সাইডে এটা পাই কিনা। তো লেফট হ্যান্ড সাইড ক্লিয়ার, তো লেফট হ্যান্ড সাইড ক্লিয়ার। এখন আসো আমরা রাইট হ্যান্ড সাইড করব। এখন আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড বের করব। এটা কেটে দিই। রাইট হ্যান্ড সাইডে কি বলছে, x ইনভার্স 2, মানে x স্কয়ারই, কিন্তু এখান থেকে মাইনাস আছে। কি বলছে, f অফ x ইনভার্স 2, এটা রাইট হ্যান্ড সাইড বলছে, তাই না? রাইট হ্যান্ড সাইড এটা বলছে না যে f অফ x ইনভার্স 2। তাহলে এখন কি হবে, x এর জায়গায় জাস্ট x ইনভার্স 2 বসে যাবে, 1টা 1ই থাকবে, চেঞ্জ হবে না। x এর জায়গায় x ইনভার্স 2, তার উপর 3 প্লাস আবার x এর উপর x ইনভার্স 2 তার উপর 6 ডিভাইডেড বাই x স্কয়ার ইনভার্স 2 তার উপর স্কয়ার। বুঝছো কিভাবে করলাম? এখন দেখো 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস x টু দি পাওয়ার কত আসবে বলো, 12 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, এটা আসলো না? এটাই তো আসলো, এটাই তো আসলো। এখন দেখো এটাকে আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ মনে রাখবা এখানে দেখাইনি, পরে মুছে দেবনি। দেখো এখানে দেখবা x স্কয়ার x ইনভার্স 2 মানে লিখতে পারি 1 ভাগ x স্কয়ার, ঠিক আছে? x ইনভার্স 4 লিখতে পারি 1 ভাগ x টু দি পাওয়ার 4, আবার 1 x 6 যদি হয় তাহলে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6, আবার যদি এরকম হয় x টু দি পাওয়ার 12 তাহলে ইকুয়াল টু 1 ভাগ x টু দি পাওয়ার 12, এটা আসবে। বুঝছো? তো দেখো এটা কিন্তু চলে আসলো 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 6 x টু দি পাওয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার মাইনাস 6, এটা আসলো। এখান থেকে তোমাকে ভাঙিয়ে দেখালাম যে এটাকে এভাবে কিভাবে ভাঙাইতে হয়। ভাঙানোর পর খালি জাস্ট একটু রসায়ন করে দিলাম x টু দি পাওয়ার 12 দিয়ে, এটা চলে আসলো, এটা চলে আসলো। এটুকু বুঝছো? হ্যাঁ তো আসো এই রসায়ন করা তো তুমি বুঝোই, তাই না? রসায়ন করা তো তুমি বুঝো, 1 ডিভাইডেড বাই 1 x স্কয়ার থাকলো ওর মতো হয়। এখানে যখন তুমি নিলা এটার সাথে এটা গুণ হয়ে যাবে, x টু দি পাওয়ার 12 প্লাস থাকবে, এটার সাথে দেখা যায় 6 আছে, তাহলে গুণের সময় কি হয়, পাওয়ারে বিয়োগ হয়, তাই না? তাহলে এখান থেকে পাওয়ার ভাগ না, এটা ভাগ থাকলে কি হয়, পাওয়ারে বিয়োগ হয়। তাহলে 12 থেকে 6 বাদ দিলে থাকবে 6, তার মানে x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12 থাকবে। কেন? কারণ এখানে কি ছিল, শুধু 1 ছিল, তাই না? আচ্ছা আসো দেখো x টু দি পাওয়ার 12 এটার সাথে কেটে গেল, এই থাকলো 1, এইটুকুই। ওকে বুঝতে পারছো আশা করি। তো এরপর আসো এরপর লাইনটা কি হবে, দেখো জাস্ট এটা তুমি কি করবে জানো, যে এখান থেকে x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 12 কে তুমি গুণ করে দাও x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 1। দেখো এটা 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6 আসবে। এবং দেখো এই দুটো সেম হবে, তার মানে কি এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত হবে, রাইট হ্যান্ড সাইড প্রুফ হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি প্রুফড। ওকে এটাই বলছে কিন্তু আমাদের প্রশ্নে যে এই দুইটা প্রমাণ করো যে x ইনভার্স x স্কয়ার হবে আর x ইনভার্স 2 হবে। আমরা কিন্তু x স্কয়ারটা বের করছিলাম আর x ইনভার্সটা কিন্তু বের করে দেখাইলাম। এখানে কি করছে দেখো, এটা কাটলে পরে এখানে কি x টু দি পাওয়ার 6 থাকে না, এটাই লিখলাম। আর এখানে দেখো এটা খালি সাজায় লিখছি, 1টা আগে এরপরে এটা এরপরে এটা, জাস্ট এটাই করছে, আর কিছু কিন্তু করিনি। আসো লাস্ট একটা অঙ্ক দেখবো, এরপরে আমাদের সেট ফাংশন এটা কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ আসো লাস্ট একটা অঙ্ক দেখবো, আমরা দিনাজপুর বোর্ডের 3 নম্বর অঙ্কটা দেখবো, ঠিক আছে? দিনাজপুর বোর্ডের 3 নম্বর অঙ্কটা দেখবো। আসলে দেখি অঙ্কটা কেমন, ঠিক আছে? দিনাজপুর বোর্ড 2024 দিনাজপুর বোর্ড, ঠিক আছে? দিনাজপুর বোর্ড 2024 একটি প্রশ্ন গ নাম্বারের। কি বলছে তোমাকে, প্রশ্নটা আমি তুলে দিব, সমস্যা নাই। f of x equal to 3x plus 1 divided by 3x minus 1 equal
এটা দিছে। এটা দেওয়ার পর তোমাকে বলছে যে এটা দেওয়ার পর তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করো যে 1/x স্কয়ার 1/x স্কয়ার, তাই না? আচ্ছা 1/x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড 1 f অফ 1/x স্কয়ার মাইনাস 2 আমি চলে যদি বই দেখবা f অফ 1/x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 1 f অফ 1/x স্কয়ার মাইনাস 1, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। এখানে তোমাকে যোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে? তো যোজন বিয়োজন কি আমরা দেখব, আসো। তো দেখো f অফ 1/x স্কয়ার বলছে না, তারপর এক কাজ করে আসো f অফ 1/x স্কয়ারটা বের করে ফেলি। এটা বের করে ফেলবা, এটা না বের করলে কিন্তু হবে না। দেখো f অফ 1/x স্কয়ার ইকুয়াল টু কত হবে, দেখো 3 ইনটু 1/x স্কয়ার। এখন বেশি কথা বলবো না, কারণ তোমরা এখন পারো সবই, বুঝছো? 1/x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 3 ইনটু 1/x স্কয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে f অফ 1/x স্কয়ার রাখো এখানে, তাহলে 3 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, এখানে থাকবে কি 3 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এটাই তো আসবে না? এটা আসবে না? এটা আসার পর তোমাকে কি করতে হবে বলো? এটা আসার পর তোমাকে কি করতে হবে? এটা আসার পর তোমাকে কি করতে হবে, দাঁড়াও একটা মিনিট ওয়েট করো। দেখো এখান থেকে তুমি কি করবা, এখান থেকে তুমি এটাকে লসাগু করে দিতে পারো না? দেখো তো এটাকে লসাগু করে দেওয়া যাবে না? লসাগু করে দেওয়া যায়। দেখো f অফ 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু, দেখো লসাগু যদি করো x স্কয়ার লসাগু আসবে 3 প্লাস x স্কয়ার, আর এদিকে আসবে কি 3 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, এটা আসবে, তাই না? এটা আসলে এরপর লাইনটা কি হবে দেখো তো, এরপর লাইনটা কি হবে, আসো এটা কাটলাম, এটা বুঝলে নিও। হ্যাঁ এরপর দেখো, এরপর এই লাইনটা চলে আসলো না, এই লাইনটার পরে কি আসবে দেখো, f অফ 1 ডিভাইডেড বাই x স্কয়ার থাকে ওর মতো হয়, এটাকে তুমি গুণ করবা। এখন 3x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু, গুণ করলে উল্টায় যায় বলছিলাম, তাহলে x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার, এটা কাটা যাবে, তাই না? এটা কাটা যাবে না। দেখো f অফ 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার। এটুকু পর্যন্ত ক্লিয়ার? এটুকু তো নরমাল, এটা তো সবাই পারবা, তাই না? এখন একটু হচ্ছে কি করতে হবে, এখন তোমাকে একটু ট্রিকি কাজ করতে হবে। দেখো এখানে তুমি যোজন বিয়োজন করবা। যোজন বিয়োজন মানে কি, প্রথমে যোগ করবা পরে বিয়োগ করবা। যোজন মানে কি, f অফ 1/x স্কয়ার প্লাস 1। কেন প্লাস 1 দিলাম বলো তো? কারণ এর সাথে কিচ্ছু নাই, তার মানে কি আছে, একটা 1 আছে, তার জন্য 1 দিলাম। দেখো তাহলে এটা হলো পরে f অফ 1/x স্কয়ার বিয়োজন মানে 1 মাইনাস 1 করলাম, ঠিক আছে? সেম ভাবে এই পাশে করছো, এই পাশে তো করতে হবে। তাহলে দেখো 3 প্লাস x স্কয়ার, এর সাথে কি যোগ হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে, মানে এটা নিচে মনে মনে 1 ছিল, এই 1টা যোগ হয়েছে, বুঝছো? এখানে কি নিচে আছে, এটা আছে, তাহলে 3 মাইনাস x স্কয়ার। সেম ভাবে দেখো 3 প্লাস x স্কয়ার মাইনাস 3 মাইনাস x স্কয়ার, এটা আসবে না? এটাই তো আসবে। দেখো এটা কাটা যাবে, হ্যাঁ? তাহলে এটা যদি কাটা যায়, তাহলে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 1 অফ 1/x স্কয়ার প্লাস মাইনাস 1, ঠিক আছে? এটা করলে কি হবে, 3 যোগ 3 6 হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো 3 পরে হচ্ছে মাইনাস 3, তাহলে মাইনাস 3 আর প্লাস 3 কাটা যাবে, x আর প্লাস x 2x স্কয়ার, কত আসবে 2x স্কয়ার। তাহলে 6 ডিভাইডেড 2 মানে কত, আমরা কি লিখতে পারি 3x স্কয়ার। তার মানে কি f অফ 1/x স্কয়ার প্লাস 1 f অফ 1/x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি আসবে, 3x স্কয়ার আসবে। এটাই হচ্ছে অ্যানসার, বুঝছো? দেখি তো অ্যানসারটা ঠিক আছে কিনা, দাঁড়াও চেক করে দেখি একটু অ্যানসারটা ঠিক আছে কিনা। হ্যাঁ অ্যানসারটা ঠিক আছে, এই প্রশ্ন অনুযায়ী ঠিক আছে। এখানে 1 যদি হয় তাহলে এই অ্যানসারটা হবে, ঠিক? কিন্তু প্রশ্নটা একটু এখানে চেঞ্জ করে দিছে, বুঝছো? আমি তো বইয়ের মতো করে ফেলছি, এখানে একটু প্রশ্নটা চেঞ্জ করে দিছে। এখানে f অফ 1/x স্কয়ার মাইনাস 2 দিছে। আচ্ছা সমস্যা নাই, দেখো আমরা f অফ 1/x স্কয়ারের মানে এটা বের করছিলাম না? হ্যাঁ f অফ 1/x স্কয়ার মানে এটা বের করছিলাম না? এটা থাকো, এটা একটা নিয়ম, এটা কিন্তু একটা অঙ্ক, ঠিক আছে? এটা তুমি মাথায় রাখো, এটা তোমার লাগবে, তুমি এটা মাথায় রাখো, সমস্যা নাই। হ্যাঁ তোমার শিখতে তো সমস্যা নেই, তুমি মাথায় রাখো, এটা কিন্তু আসে, ঠিক আছে? আসো এখান থেকে আরেকটা, মানে যারা ওই প্রশ্নটা যে করছে সেটা আমরা বের করবো, এটা তো আমরা বের করলামই। আসো এখান থেকে আরেকটা বের করি। তাহলে x এর আমরা f অফ 1/x স্কয়ারের মানটা পাইছি না, এখান থেকে আমরা একটু সাইড করে ফেলি, এটাকে সাইড করে রেখে আসো। f অফ 1/x স্কয়ার ইকুয়াল টু কি 3 প্লাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার। এখন আমাকে কি প্রমাণ করতে বলছে সেটা আমরা লিখবো। তাহলে এটা কাটি, এখন এটা কাটলে এখন আমাদের প্রমাণ করতে বলছিল যে 1/f অফ 1/x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 f অফ 1/x স্কয়ার মাইনাস 2,
ইকুয়াল টু কত এটা বের করতে পারছে, আর 1 ধরে বের করছিলাম তার জন্য এটা আসছে। কিন্তু যখন -2 ধরে করব তখন কিন্তু অন্যটা আসবে। দেখো এটা বসাই দিই কি f অফ 1 ভাগ x স্কয়ার প্লাস 1 আর আছে কি আছে f অফ 1 বাই x স্কয়ার মাইনাস 2, এটা ওরা বের করতে বলছে, বুঝছো? এটা ওরা বের করতে বলছে। তো এটার মানটা বসাই দাও, এটার মানটা কি যে বের করছি 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার প্লাস 1, এখানেও 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড 3 মাইনাস x স্কয়ার মাইনাস 2, বুঝছো? এটা দেখো এখান থেকে লসাগু করে দিবা, লসাগু করলে কি হবে বলো, 3 মাইনাস x এর লসাগু আসবে না, এটা নিচে মনে হতো 1 আছে, 1 আর এটার মধ্যে লসাগু তো এটাই, তাহলে এটা লসাগু আসলে 3 প্লাস x স্কয়ার প্লাস 3 মাইনাস x স্কয়ার, এটাই আসে না বলো তো? এটাই তো আসে। আচ্ছা এটা আসে, আচ্ছা এটা আসে। এরপরে এখানে নিচে লসাগু করে দাও, নিচে লসাগু করলে কি হবে 3 মাইনাস x স্কয়ার, লসাগু করলে হয়ে যাবে কি 3 প্লাস x স্কয়ার মাইনাস 2 ইনটু 2 ইনটু কি হবে 3 মাইনাস x স্কয়ার, বুঝছো? এইটাই 3 মাইনাস x স্কয়ার। এটুকু ক্লিয়ার? এরপরে আসো, এরপরে কি করবা? এরপরে হচ্ছে সরি অনেকক্ষণ যাবত ক্লাস নিতেছি তো তার জন্য আমার কেমন জানি লাগতেছে, বুঝছো? তার জন্য আমি সরি। আচ্ছা এরপরে দেখো কি করা যায়। এরপরে দেখো এখানে এটা যা আছে তা লিখে বলো 3 প্লাস x স্কয়ার প্লাস আছে প্লাস দাও, এখানে 3 আছে 3 দাও, মাইনাস x স্কয়ার দাও, ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার লিখো। ওকে ক্লিয়ার? এরপরে দেখো এটা সেম ভাবে 3 প্লাস x স্কয়ার মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে x স্কয়ার আছে 2x স্কয়ার, ঠিক আছে? এটা ক্লিয়ার? এরপর দেখো 3 মাইনাস x স্কয়ার, এটুকু বুঝছো? এটুকু ক্লিয়ার? দেখো এখন কি করবা তুমি, এখানে একটু কাটা সেটা করে গুণ করে ফেলবা। দেখো x স্কয়ার কাটা যায়, আবার এখান থেকে এটা কাটা যায়, থাকবে কত মাইনাসের 3 থাকবে, আর কিছু থাকবে না। এখান থেকে কি করা যায় দেখো, তাহলে এখানে থাকবে 6 ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার থাকবে, আর এই দিক দিয়ে থাকবে কি মাইনাস, তার মানে 2x স্কয়ার একটা x স্কয়ার 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার মাইনাস 3 আসবে, ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার। তাহলে এটা আবার গুণ করে দাও, 6 ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার গুণ করলে উল্টা যাবে 3 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই কি হবে 3x স্কয়ার মাইনাস 3। তাহলে দেখো এটা কাটা যাইতেছে না, তাহলে এখান থেকে কি লিখতে পারো 6 ডিভাইডেড বাই 3x স্কয়ার মাইনাস 3, এটা লিখতে পারো না? এটা লিখতে পারো কিনা দেখো, এটা কিন্তু অ্যানসার দিতে পারো তুমি, এটা অ্যানসার দিলে তোমার কোনো সমস্যা হবে না, এটা তুমি অ্যানসার দিতেই পারো। এখানে তুমি যদি ভাঙতে চাও একটু ভাঙতেও পারো, দেখো ভাঙাই দিই আমি একটু ভাঙাই দিলে তো সমস্যা নাই, এটাকে ভাঙাই দিই। দেখো এটা কিভাবে ভাঙাবো, আচ্ছা কাটতে ভাঙাবো।